গল্পের আসরবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন জুলভার্নের লেখা গল্প ৮০ দিনে বিশ্বভ্রমণ। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব। একটু পরে জেটিতে পাসোপার্তুর সাথে দেখা করলো ফিক্স। কি হে, পাসপোর্টে ঠিকমতো সই করা হয়েছে তো? আরে আপনি? ধন্যবাদ, হ্যাঁ ঠিকমতোই হয়েছে। তাহলে বোম্বাই যাচ্ছ তোমরা? জি, এত তাড়াতাড়ি যাচ্ছি যেন স্বপ্ন দেখছি। এটা তো সুয়েজ, ঠিক কি না? ঠিক, সুয়েজ। তার মানে আমরা এখন এসেছি মিশরে, তার মানে আফ্রিকায়। কি এক আশ্চর্য ঘটনা! ভাবুন একবার, প্যারির বাইরে কখনো যাব তার ধারণার মধ্যেই ছিল না। ওখানেই ছিলামই বা কতক্ষণ, মাত্র 1 ঘন্টা। দুঃখ হচ্ছে এই ভেবে। এত ব্যস্তভাবে চলছো কেন? ব্যস্ততা কি আর আমার? ব্যস্ততা মনিবের। সে জানকে, আমাকে কখানা কামিজ আর 1 জোড়া জুতো কিনতে হবে। বেশ তো, তোমাকে আমি বাজারে নিয়ে যাচ্ছি, সব পাবে ওখানে। কি ভালো মানুষ আপনি, সবিনয় বলল পাসোপার্তু। তা চলুন তাহলে, তাড়াতাড়ি আবার ফিরতে হবে তো। জাহাজ ছাড়তে অবশ্য দেরি আছে, মাত্র তো 12টা বাজে। পকেট থেকে প্রকাণ্ড ঘড়িটা বের করলো পাসোপার্তু। কি বললেন, 12টা বেজেছে? পাসোপার্তু হাসবে কি কাঁদবে ঠিক বুঝতে পারছে না যেন। আমার ঘড়িতে এখন 9টা বেজে 52 মিনিট হয়েছে। হাঁটতে শুরু করলো ফিক্স। বলল, তোমার ঘড়ি ভুল। ভুল? তীক্ষ্ণ হয়ে উঠল পাসোপার্তুর গলা। কি বললেন, আমার ঘড়ি ভুল? দাদার আমল থেকে আমার এই ঘড়ি নির্ভুল সময় দিয়ে আসছে, আর আজ খামোখা ভুল হয়ে গেল? কি বলছেন আপনি সাহেব? না, আপনার মাথা ঠিক নেই। এটাকে কি ভেবেছেন আপনি? আমার এই ঘড়ি ক্রোনোমিটারের চেয়ে কোন দিক থেকে কম নাকি? 2-3 ঘন্টার ফারাক বললেই হলো। এই তফাতের কারণ আমি বুঝতে পেরেছি। ফিক্স বলল, তোমার ঘড়ির লন্ডনের সময় দিচ্ছে। সুয়েজের সময় আর লন্ডনের সময় তো আলাদা হবেই। লন্ডনে যখন 10টা বাজে, সুয়েজে প্রায় তখন 12টা বাজার কথা। নিয়মটা হলো, যেখানেই যাও ঠিক বেলা 12টার সময় সেই দেশে ঘড়ির সাথে নিজের ঘড়ি মিলিয়ে নিও, তাহলে ঠিক সময় থাকবে। দরকার নেই আমার অন্য দেশের সময়, যেমন আছে তেমনই থাক। আমার ঘড়ি কি জাতা ঘড়ি যে ভুল হবে? সগর্বে পকেটে রেখে দিল ঘড়িটা পাসোপার্তু। প্রসঙ্গ পরিবর্তন করে জানতে চাইল ফিক্স, মনে হচ্ছে তাড়াহুড়োর সাথে রওনা হয়েছ তোমরা, যাচ্ছ কোথায়? তাড়াহুড়ো? সে আর বলতে। বুধবার রাত ঠিক 8:45টার দিকে মনিবে আমার ক্লাব থেকে ফিরলেন। ঠিক 9:45টার সময় আমরা বেরিয়ে পড়লাম। দুনিয়াটা আমরা ঘুরে আসতে বেরিয়েছি কিনা, তাই সামনের দিকেই যাচ্ছি বরাবর। দুনিয়া ঘুরতে বেরিয়েছ? হ্যাঁ, শুনে আশ্চর্য হবেন, তাও আবার মাত্র 80 দিনে। মনিব বলেছেন এ নিয়ে তিনি নাকি বাজি ধরেছেন, কিন্তু আপনাকে চুপি চুপি বলছি, কথাটা আমি এক বিন্দুও বিশ্বাস করিনি। আপনিই বলুন না, এমন অবাস্তব বাজি কেউ ধরে? উফ, বিশ্বাস করি না। অন্য কোনো রহস্য আছে এর মধ্যে? সত্যি আশ্চর্য মানুষ তোমার মনিব। খুব বুঝি ধনী তিনি? খুব। মনিবের সাথেই তো রয়েছে গাদা গাদা টাকা, সব ব্যাংক নোট। হাতও খুব লম্বা। ধরা বাঁধার সময়ের আগে বোম্বাই পৌঁছতে পারলে জাহাজের ইঞ্জিনম্যানকে পুরস্কার দেবেন ঘোষণা করেছেন। তা কতদিন চাকরি করছো তার? সে কথা শুনলে হাসবেন। ঠিক যেদিন আমরা রওনা হয়েছি সেদিনই ঢুকেছি চাকরিতে। পাসোপার্তুর কথা ফিক্সের সন্দেহকে আরও সুদৃঢ় করে তুলল। আরও খবর আদায় করার জন্য পাসোপার্তুর সাথে নানান গল্প চালিয়ে যেতে লাগলো সে। বোম্বাই তো ভারতে, তাই না? মানে এশিয়ায়। তা কতটা দূর হবে জানতে চাইল পাসোপার্তু। অনেক দূর, 10 দিনের মতো সময় লাগে জাহাজে। ইস, আলোটার সাথে কথা মুহূর্তের জন্য ভুলতে পারছি না আমি। আলো? কিসের আলো? লন্ডনে আমার ঘরে আলোটা নিভিয়ে আসতে ভুলে গেছি। গ্যাস যা খরচ হচ্ছে তার দাম আমাকেই দিতে হবে। দৈনিক 1.5 টাকা খরচে জ্বলছে সেটা। আমার যা মাইনে তার চেয়ে 6 আনা করে বেশি যাচ্ছে। লন্ডনে ফিরতে যত দেরি হবে দেনার পরিমাণ ততই বাড়বে আমার। পাসোপার্তু দুর্দশায় কান দেবার সময় নেই এখন ফিক্সের।
তাকে একটা দোকানে রেখে সে দ্রুত ফিরল কনসালের অফিসে। ফিলিয়াস ফগই ডাকাত, এতে এখন আর তার কোনো সন্দেহ নেই। পৃথিবী ঘোড়া ছুতো করে পালাবার তালে আছে সে। ঠিক জানেন, ভুল হচ্ছে না তো কোথাও আপনার? আমার দৃঢ় বিশ্বাস। তাহলে আমার সই নিয়ে সুয়েজে আসার প্রমাণ রাখার কি দরকার পড়ল তার? স্বীকার করি, এই প্রশ্নটার উত্তর জানা নেই আমার, কিন্তু যেসব খবর জোগাড় করেছি শুনুন সব। পাসোপার্তুর সাথে যেসব কথা হয়েছে তা বিস্তারিত বলল ফিক্স। সব শুনে কনসাল বললেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পরিস্থিতি লোকটার বিরুদ্ধেই। কি করবেন ঠিক করেছেন কিছু? ওয়ারেন্টের জন্য এক্ষুনি তার পাঠাচ্ছি লন্ডনে। সেটা বোম্বাইতে এলেও চলবে। হ্যাঁ, ওই জাহাজে আমিও চড়ছি। বোম্বাই ইংরেজদের দখলে। সেখানে একজন ডাকাতকে গ্রেফতার করতে আর অসুবিধে কি? জাহাজ ছাড়তে খুব দেরি নেই, তাই তাড়াতাড়ি বিদায় নিল ফিক্স। ওয়ারেন্টের জন্য স্কটল্যান্ড ইয়ার্ডে তার পাঠিয়ে সোজা জাহাজে উঠিয়ে উঠল। সুয়েজ থেকে 1300 মাইল দূরে এডেন। স্বাভাবিক গতিতে আর সব জাহাজ 138 ঘন্টাতেই এই দূরত্ব পেরোতে পারে, কিন্তু মঙ্গোলিয়ার গতি অনেক বেশি দেখে সবাই ধারণা করল যে নির্দিষ্ট দিনের অনেক আগেই এডেনে পৌঁছবে সে। ব্রিন্দিসি থেকে জাহাজে অনেক লোক উঠেছিল। এদের কেউ যাবে ভারতবর্ষের কলকাতা, কেউ নামবে বোম্বাইয়ে। সম্প্রতি ওখানে পেনিনসুলার রেলপথ খোলা হয়েছে, তাই আর সিংহল ঘুরে আসতে হয় না। জাহাজে 3 জন সঙ্গী জুটল ফিলিয়াস ফগের। ফগের মতোই এরাও তাস লাগল লোক। সময় ধরে আহার করা আর সঙ্গীদের সাথে হুইস্ট খেলা ছাড়া ফগের আর কোনো কাজ নেই। এত বড় যে একটা বাজি ধরেছেন সেই ব্যাপারে তাকে মুহূর্তের জন্য চিন্তিত বা বিচলিত দেখা যায় না। পাসোপার্তু দিনও বেশ স্বচ্ছন্দে কাটছে। সমুদ্রের দৃশ্য আর দামি খাবার খেয়ে বেশ স্ফূর্তিতেই আছে সে। জাহাজের দিকে পাইচারি করছে, এমন সময় তার দেখা হয়ে গেল ফিক্সের সাথে। আচ্ছা, সুয়েজে আপনাকে না দেখেছিলাম আমি। আমার জন্য আপনি অনেক কষ্ট করেছিলেন। আরে তুমি? ফিক্স কৃত্রিম বিস্ময়ে উজ্জ্বল করল মুখ। সেই পাগল ইংরেজ ভদ্রলোকে ফরাসি ভৃত্য। ঠিক ধরেছে কিনা? ঠিকই ধরেছেন মিস্টার ফিক্স। আমার নাম ফিক্স। মিস্টার ফিক্স, খুব খুশি হলাম আপনাকে জাহাজে পেয়ে। তা যাচ্ছেন কোথায়? বোম্বাই। বাহ, ভালোই হলো বলতে হয়। গেছেন নাকি আর কখনো? অনেকবার। P&O কোম্পানির একজন এজেন্ট কিনা? ভারতবর্ষ একটা আশ্চর্য দেশ, তাই না? আশ্চর্য, হ্যাঁ, তা বলতে পারো। ফিক্স তার বই পড়া জ্ঞানকে স্মরণ করার চেষ্টা করছে। সেখানে অনেক মসজিদ, মিনার, মন্দির আছে। সাপ, ব্যাঙ অনেক দেখতে পাওয়া যায়। মিস্টার ফগ ভালো আছেন নিশ্চয়ই? তা আছেন, ভালো আমিও আছি। তবে খুব বেশি খাচ্ছি আজকাল, ঠিক যেন একটা রাক্ষস হয়ে পড়েছি। সমুদ্রের বাতাস বোধ হয় খিদে বাড়িয়ে দেয়। তোমার মনিব কই? তাকে তো কখনো ডেকে দেখি না। বড় একটা বেডটের হন না, মানুষ হিসেবে একটু অন্যরকম কিনা? কি জানো, এই 80 দিনই দুনিয়া ঘুরে আসাটা একটা ফালতু ব্যাপার বলে সন্দেহ হয় আমার। নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো গুরুতর রহস্য আছে। তোমার কি ধারণা? মাথা ঘামানো ছেড়ে দিয়েছে এই ব্যাপারে। দরকার কি? সেদিনের মতো কথাবার্তার বেশি এগুলো না, কিন্তু এরপর সুযোগ পেলেই ফিক্স পাসোপার্তুর কাছ থেকে খবর আদায় করার চেষ্টা করতে লাগলো। পাসোপার্তুর মন গলাবার জন্য সে নিমন্ত্রণ করে তাকে 2-1 গ্লাস শরবত খাওয়াতে লাগলো। পাসোপার্তু ভাবল, লোকটা কি ভদ্র, এমন মাটির মানুষ বড় একটা চোখে পড়ে না। মোসা ছাড়ল মঙ্গোলিয়া, তারপর একে একে ছাড়ল বেবেল মন্ডেপ, এডেন বন্দরে উত্তর স্টিমার পয়েন্ট। 1600 মাইল দূরে তখনও বোম্বে। 15 তারিখে এডেন পৌঁছানোর কথা থাকলেও 14 অক্টোবর সন্ধ্যা লগ্নে মঙ্গোলিয়া পৌঁছল এডেনে। পয়েন্টে নেমে পাসপোর্টে সই করে নিয়ে এলেন ফিলিয়াস ফগ। ফিক্স তাকে চুপিসারে অনুসরণ করতে ভুলল না। জাহাজ নোঙর তুলল সন্ধ্যা 6টার দিকে। ভারত মহাসাগরে বিপুল উচ্ছ্বসিত নীল পানি কেটে বোম্বাইয়ের দিকে ছুটে চলল মঙ্গোলিয়া। বোম্বাই এখনও 170 ঘন্টার পথ। পরিষ্কার আকাশ, চমৎকার আবহাওয়া, বাতাস বইছে মৃদুমন্দ। সুযোগ বুঝে পাল তুলে দিলেন ক্যাপ্টেন।
পালে বাতাস লেগে দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠল জাহাজের গতি। দুদিন আগেই বোম্বাইয়ের জাহাজ ঘাটে ভিড়ল মঙ্গোলিয়া। কলকাতার ট্রেন ছাড়বে সন্ধ্যা 8টায়। হুইস্ট খেলা বন্ধ করে তীরে নেমে এলেন ফগ। কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনতে চলে গেল পাসুপার্তু। নির্দিষ্ট সময় তাকে রেল স্টেশনে হাজির হতে বলে দিলেন তিনি। নিজে গিয়ে হাজির হলেন কনসালের অফিসে। সেখান থেকে বেরিয়ে সোজা স্টেশনে। খাওয়ার ঝামেলাটা চুকিয়ে ফেলেন এখানেই। ফিক্স তখন পুলিশ স্টেশনে নিজের পরিচয় দিচ্ছে। ব্যাংক ডাকাতের পিছু নেওয়ার গল্প ব্যাখ্যা করে সে জানতে চাইল, লন্ডন থেকে ওয়ারেন্টিটা কি এসেছে? লন্ডন থেকে ওয়ারেন্টার আসার উপযুক্ত সময় তখনও হয়নি। উত্তর শুনে হতাশ হলো ফিক্স। তবু পুলিশ কমিশনারের কাছে একটা ওয়ারেন্ট প্রার্থনা করল সে। পুলিশ কমিশনার জানালেন, বিলেত থেকে দেবার কথা ওটা, আমি যে দেব সে অধিকার আমার নেই। ফিক্সের মতো পাসুপার্তুরও ধারণা ছিল বেশ কটা দিন থাকবে তারা বোম্বাইয়ে। রেল স্টেশনে পথ ধরে আসার সময় সে দেখল মাত্র খানিকটা দূরে মালাবার পাহাড় চূড়ায় অদ্ভুত সুন্দর একটা মন্দির। চক মিলানো এমন সুন্দর মন্দিরটা কাছ থেকে একবার না দেখলেই নয় ভেবে সেদিকে পা বাড়ালো সে। পাসুপার্তু জানে না হিন্দুদের মন্দিরে অন্য কোনো ধর্মের লোকের প্রবেশাধিকার নেই। হিন্দুরাও যারা ভেতরে ঢোকে বাইরে তাদের জুতো খুলে রেখে যেতে হয়। এই নিয়ম ভাঙলে ইংরেজদের আদালতে বিচার হয় এবং বিচারের শাস্তি পেতে হয় অনিবার্যভাবে। জুতো পায়ে দিয়ে মন্দিরে ঢুকল পাসুপার্তু। মন্দিরের সৌন্দর্য দেখে মনে মনে প্রশংসা করছে সে। এমন সময় কে যেন চোখের পলকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল তাকে। চোখ তুলে দেখতে পেল 3জন রাগী চেহারার হিন্দু পুরোহিত তার সামনে দাঁড়িয়ে চিৎকার করছে। তাদের একজন তার পা থেকে জুতো খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। বাকি 2জন তার উপর ঝাঁপিয়ে পড়ে নির্মমভাবে মারধর শুরু করে দিল। বিপদ টের পেয়ে দ্রুত নিজেকে সামলে নিয়ে লাফ মেরে উঠে দাঁড়ালো পাসুপার্তু। 2-4টে এলোপাতারি ঘুষি মেরে প্রতিপক্ষদের হতবম্ব করে দিয়েই প্রাণপণে দৌড় লাগালো সে। ধর ধর, পালালো পালালো, শব্দ উঠল চারদিক থেকে। কিন্তু দ্রুত লোকের ভিড়ে মিশে গেল পাসুপার্তু। কেউ তার সন্ধান পেল না। হাঁপাতে হাঁপাতে স্টেশনে পৌঁছল সে। ট্রেন ছাড়তে তখন আর মাত্র 5 মিনিট বাকি। তার চেহারা দাঁড়িয়েছে দেখার মতো। পরনে কাপড় ছিঁড়ে গেছে, টুপিটা মাথায় নেই, পা দুটো খালি। মনিবের জন্য কেনা জিনিসগুলো কোথায় ফেলে এসেছে বলতে পারবে না। ফিক্স সে সময় ফগের কাছাকাছি অলক্ষ্যে দাঁড়িয়ে আছে। পাসুপার্তু দুরবস্থা দেখে বিস্ময় সীমা রইল না তার। সব কথা শুনে ফগ বললেন, এমন কাজ আর কখনো করো না। মাথা নিচু করে পাসুপার্তু গাইতে গিয়ে উঠল। ফগকে অনুসরণ করে ফিক্সও ট্রেনে উঠবে ভেবে রেখেছিল, কিন্তু পাসুপার্তুর কাহিনী শুনে মত পরিবর্তন করল সে। ভাবল, দেখা যাক কি হয়। ঠিক সেই মুহূর্তে হুইসেল বাজিয়ে বোম্বাই মেল যাত্রা শুরু করলো কলকাতা অভিমুখে। পাসুপার্তুকে নিয়ে যে গাড়িতে ভ্রমণ করছিলেন ফগ সেই গাড়িতেই ছিলেন জেনারেল স্যার ফ্রান্সিস কোমার্ট। এই ভদ্রলোকের জীবনের বেশিরভাগটাই কেটেছে ভারতবর্ষে। ইতিমধ্যেই ফগের পাগলামি নজরে পড়েছে তার। জীবনে অনেক অদ্ভুত লোক দেখেছেন স্যার ফ্রান্সিস, কিন্তু ফিলিয়াস ফগের মতো লোক কখনো দেখেননি। কথা প্রসঙ্গে তিনি বললেন, কিছুদিন আগে পর্যন্ত পশ্চিমাঘাট পর্বতমালা গোড়া পর্যন্তই চড়তলেন, তারপর আর লাইন ছিল না। তখন সেখান থেকে যেতে হতো পালকিতে কিংবা ঘোড়ায় চড়ে। তাতেও আমার অসুবিধে হতো না। ফগ বললেন, আমি ঠিকই ঘুরে আসতে পারতাম পৃথিবীটাকে 80 দিনে। পথ চলতে সুবিধে অসুবিধা তো আছেই, তা জেনেই তো বেরিয়েছি। আজ আপনার পাসুপার্তু যে কাণ্ড বাঁধিয়ে বসেছিল, যদি ধরা পড়তো কি আর হতো? বিচারে শাস্তি হতো ওর। 2 দিন পরে সুয়েজে ফিরে যেত। একাই আমার পথ এগিয়ে যেতাম আমি। রাত বাড়ছে ক্রমশ। ঘুমিয়ে পড়লেন সবাই। তুমুল বেগে ট্রেন যেমন ছুটছিল তেমনই ছুটতেই লাগলো। পরদিন মল্লিনাথ, ইলোরা, ঔরঙ্গাবাদ ছাড়িয়ে বেলা 12টার সময় ট্রেন এসে থামল বহরমপুর স্টেশনে। ট্রেন থেকে নেমে কৃত্রিম মতি বসানো একজোড়া চপ্পল কিনল পাসুপার্তু। সগর্বই ঢাকল তার খালি পা দুটো। মালাবারের দুর্ঘটনা থেকে পাসুপার্তু একটা শিক্ষা পেয়েছিল। আগে তার ধারণা ছিল বোম্বাইয়ে পৌঁছে শেষ হবে এই আজব ভ্রমণ, কিন্তু ভারতবর্ষের সুন্দর প্রাকৃতিক দৃশ্য
তার মনের ঘুমন্ত সৌন্দর্য বোধকে জাগিয়ে দিল। আবার তার মনে ফিরে এলো যৌবনের উদ্দাম উন্মাদনা। এবার তার বিশ্বাস করতে ইচ্ছা হলো মনিবের বাজি রাখার মধ্যে কোনো রহস্য নেই, ব্যাপারটা পুরোপুরি সত্য। এখন তার একমাত্র চিন্তা দাঁড়ালো যে করেই হোক ৮০ দিনের মধ্যে পৃথিবী ঘুরে আসতে হবে। নানান প্রশ্ন নিয়ে মাথা ঘামাতে শুরু করে দিল সে। ঠিক সময় যাওয়া সম্ভব হবে তো? পথে উটকো কোনো বিপদ দেখা দিবে না? যদি কোনো কারণে দেরি হয়ে যায়, আর একবার যদি বাজিতে জিততে পারা যায়, কি গর্বের কথা। কোন স্টেশনের ট্রেন একটু দেরি করলেই বিরক্ত আর উত্তেজিত হয়ে উঠতে শুরু করলো সে। ট্রেনের ড্রাইভারকে গালও দিল কয়েকবার। মনে মনে বলল, আমার মনেও তেমন। ড্রাইভারকে কিছু টাকা দেবার কথা বললেই সে আর জোরে চালাতো। ২২শে অক্টোবর সকাল ৮টা। রোথাল থেকে ১৫ মাইল দূরে থামল ট্রেন। নামো নামো, গাড়ি থেকে নামো সবাই, গাড়ি বদল হবে এখানে, চেঁচাতে শুরু করলো গার্ড। কিছুই বোঝা গেল না ব্যাপারটা। পাসুপার্দু নেমে গিয়ে দ্রুত ফিরে এলো খবর নিয়ে। ট্রেন আর এগোবে না, পথ নেই। বলছো কি হে, ট্রেন চলবে না মানে? মানে পাসুপার্দু বলল, পথ নেই। ফগের সাথে স্যার ফ্রান্সিসও ট্রেন থেকে নামলেন। গার্ডকে ডেকে জিজ্ঞেস করলেন, কোথায় এসেছি আমরা? খলবি গায়ে। ট্রেন এতক্ষণ দাঁড়িয়েছে? এখানেই পথের শেষ, ওদিকে এখনো তৈরি হয়নি রেল লাইন। তার মানে এলাহাবাদ থেকে এখান থেকে ৫০ মাইল। এই ৫০ মাইল এখনো লাইন বসানো হয়নি। এলাহাবাদ থেকে ট্রেন পাওয়া যাবে আবার। রেগে উঠলেন স্যার ফ্রান্সিস। লাইন নিয়ে তো কলকাতা পর্যন্ত টিকিট দেওয়া হলো কেন? খবরে কাগজে তো বা ছাপার হলো কেন যে লাইন বসানো হয়ে গেছে? তার আমি কি জানি বলুন, খবরে কাগজের দোষ, আমি তার জন্য দায়ী নই। কিন্তু ওরা ছাড়া সবাই জানে যে খলবি থেকে এলাহাবাদ যাত্রীরা যে যার ব্যবস্থার মতো চলে যায়। যদি পারত, পাসুপার্দু তখনই গার্ডকে মেরে ধরে মাথা ফাটিয়ে দিত। ফগ বললেন, চলুন স্যার ফ্রান্সিস, দেখা যাক কি ব্যবস্থা করা যায়। যেভাবেই হোক এলাহাবাদ থেকে পৌঁছতে হবে। ব্যবস্থা? কি ব্যবস্থা করবেন আর? দেখবেন আপনার পৃথিবী ভ্রমণ এখানেই শেষ হবে। দূর, এত চিন্তার কিছু নেই। দেরি যে কিছু হবে তা আমি আগেই জানতাম, বললেন ফগ। লাইন তৈরি হয়নি তা আপনি জানতেন? না, তা জানতাম না, তবে জানতাম বাইরে বেরোলে অনেক বাধা বিঘ্নের মুখোমুখি হতেই হয়। কিন্তু কলকাতার ট্রেন যদি ধরতে না পারেন, আপনি যে সর্বস্ব হারাবেন। ধরতে পারবো না কেন? পারবো। ২৬ তারিখে দুপুরের আগে কলকাতা থেকে হংকংয়ে জাহাজ ছাড়ছে না। অনেক সময় আছে হাতে, আজ তো মাত্র ২২। এই কথার উত্তরে কি আর বলার থাকে, তাই চুপ করে গেলেন স্যার ফ্রান্সিস। কিন্তু অনেক চেষ্টা করেও কোনো রকম যানবাহন পাওয়া গেল না। যা ছিল সেগুলো নিয়ে অন্যান্য যাত্রীরা আগেই রওনা হয়ে গেছে। ফগ তখন বললেন, কি আর করা, আমি হেঁটেই যাব। মনিবের কথা শুনে পাসুপার্দু তার নতুন চপ্পল জোড়ার দিকে তাকালো একবার। দ্রুত পায়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল সে। ফিরল খানিক পরেই। যাবার উপায় একটা আছে, একটা হাতি। চলো দেখে আসা যাক সেটাকে। হাতির মালিক থাকে স্টেশনের কাছেই। পাসুপার্দুর সাথে ফগ আর স্যার ফ্রান্সিস তার কাছে গেলেন। সবল দেহ হাতিটা দেখে ফগ বুঝলেন এলাহাবাদ পর্যন্ত যাওয়া চলবে এর পিঠে চড়ে। মালিকের দিকে তাকালেন তিনি। তোমার হাতির নাম? কিউনি। হাঁটে কেমন? জোরেই। ভাড়া যাবে? আমার হাতের গরম হয়েছে, একে ভাড়া দেব না। ফগ নাছোড়বান্দা, ঘন্টায় যদি ১৫০ টাকা ভাড়া দেই? না, টাকা আমি চাই না। এক মুহূর্ত পরে ভাড়ায় উঠল ঘন্টায় ৪০০ টাকা। কিন্তু মালিক কোনো কথাই শুনতে রাজি নয়। বলল, না, আপনারা অন্য জায়গায় চেষ্টা করুন সাহেব। কালো হয়ে গেল পাসুপার্দুর মুখ। এত শখে পৃথিবী ভ্রমণ এখানেই খতম, বুঝতে পারলেন স্যার ফ্রান্সিস। ফিলিয়াস ফগ কিন্তু অনড়, অচঞ্চল। ভাড়া নাই নিলে বিক্রি করো তোমার হাতি। হাতের মালিককে বললেন তিনি। ১৫,০০০ টাকা দাম দেব। মালিক ভাবছে সাহেবটা পাগল নাকি। মাথা নেড়ে জানিয়ে দিল তার হাতে সে বিক্রি করবে না। আড়ালে ডেকে নিয়ে গিয়ে ফগকে আর স্যার ফ্রান্সিস বললেন,
দাম অনেক বেশি বলা হয়ে গেছে, আর বাড়াবেন না। ফক বললেন, ভাবা বেগের বশে আমি কিছু করি না। এলাহাবাদ পৌঁছতেই হবে, এর উপরে নির্ভর করছে 3 লক্ষ টাকার বাজি। হাতিটা আমাদের চাই চাই। মালিকের কাছে ফিরিলেন তিনি। আচ্ছা, 18,000, না হয় 20,000, 25, তবু দিবে না? ঠিক আছে, 30,000ই নাও। পাণ্ডুর বর্ণ ধারণ করল পাসুপার্তুর মুখ। 30,000 টাকা? হতভম্ব হয়ে গেছেন স্যার ফ্রান্সিস। হাতের মালিক ভাবল যে কোনো মুহূর্তে মন ঘুরে যেতে পারে সাহেবের। তাড়াতাড়ি রাজি হয়ে গেল সেই হাতিটা বিক্রি করতে। দ্রুত জোগাড় করা হলো একজন মাহুত। ফিলিয়াস ফগ, স্যার ফ্রান্সিস আর পাসুপার্তুকে নিয়ে রওনা হলেন এলাহাবাদের উদ্দেশ্যে। মাহুত লোকটা পার্সি। 20 মাইল সংক্ষেপ করার জন্য বনের ভেতর দিয়ে পথ করে এগুলো সে। ছোট দুটো হাওদায় বসলেন ফগ আর স্যার ফ্রান্সিস। 2 হাওদার মাঝখানে বসল পাসুপার্তু। ঘন্টা 2 পর ওরা হাতির পিঠ থেকে নামলেন। সবার শরীর ব্যথায় জর্জর, কিন্তু ফিলিয়াস ফগকে এতটুকু ক্লান্ত হতে না দেখে স্যার ফ্রান্সিস বললেন, মিস্টার ফগ যেন লোহা দিয়ে তৈরি। পাসুপার্তু মন্তব্য করল, কাঁচা নয়, পাকা লোহার। সামান্য কিছু মুখে দিয়ে আবার সবাই হাতের পিঠে চাপলেন। বিশাল দেহে কিউনি হেলে দুলে বনভূমি পেরিয়ে তাল খেজুরের ঝাড় ঘেঁষে চলতে লাগলো। এই জায়গার নাম বুন্দেলখণ্ড। বুন্দেলখণ্ডের সময় কর্তা দেশীয় রাজা। একদল বদ স্বভাবের হিন্দু বাস করে এখানে। হাতি এবং তার আরোহীদের দেখে তারা এমন কুটিল হাবভাব দেখাতে শুরু করলো যে বুঝতে কারো দেরি হলো না, সুযোগ পেলে এরা ক্ষতি করতে ছাড়বে না। আসলে এই লোকগুলোই বুন্দেলখণ্ডের কুখ্যাত দস্যুদল। পাসুপার্তু গভীর চিন্তায় ডুবে আছে। ভাবছে, এলাহাবাদ পৌঁছে মিস্টার ফগ যদি হাতিটা আমাকেই উপহার দিয়ে বসেন তাহলেই মুশকিলের ব্যাপার। সন্ধ্যা হয়ে এসেছে। বিন্ধ্য পর্বতে দুরারোহ চড়াই উচ্চাই পেরিয়ে একটা ভাঙাচোরা বাড়ির সামনে এসে দাঁড়ালো কিউনি। হিসেব কষে জানা গেল মাত্র অর্ধেক পথ পেরিয়েছে তারা। রাতে একটু ঠান্ডা পড়ল। আগুনের চারধারে বসে খাওয়া দাওয়া সারলেন সবাই। পরদিন সকাল 6টায় আবার উঠল ওরা হাতির পিঠে। মাহুত জানালো এলাহাবাদ তারা সন্ধ্যের আগেই পৌঁছতে পারবে। এবারও লোকালয়ের কাছ থেকে দূরে বনপথের আশ্রয় নিল সে। বেশ খানিকক্ষণ চলার পর হঠাৎ থমকে দাঁড়ালো হাতি। কি হলো, থামলো যে? মাহুত বলল, ঠিক বুঝতে পারছি না, কি যেন আসছে। কান পেতে সবাই শুনলেন একটা বাজনার শব্দ এগিয়ে আসছে দূর থেকে। ক্রমশ শব্দটা স্পষ্ট হচ্ছে। কিউনিকে একটা গাছের সাথে বেঁধে রেখে ব্যাপারটা কি দেখবার জন্য এগিয়ে গেল মাহুত। খানিক পরে ফিরে এলো সে। উত্তেজিতভাবে বলল, ব্রাহ্মণদের একটা শোভাযাত্রা এদিকেই আসছে, এক্ষুনি আমাদের পালাতে হবে। হাতি নিয়ে বনভূমির গভীরে ঢুকলো মাহুত। ঢাকঢোলের শব্দ আর চেঁচামেচির একটা তুমুল শোরগোল দ্রুত এগিয়ে আসছে। একটু পরে শোভাযাত্রাটাকে দেখতে পাওয়া গেল। আগে আগে চলেছে উচ্ছ্বসিত আর আলখাল্লা পরা পুরোহিতের দল। সমবেত স্বরে করুণ শ্মশান সঙ্গীত গাইছে অনুসরণকারীরা। ঢাকঢোলের আওয়াজে সেই গানের শব্দ মাঝে মাঝে চাপা পড়ে যাচ্ছে। এদের পিছনে কয়েকটা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে একটা রথকে। রথের ওপর এক দেবী মূর্তি। সে কি ভয়ঙ্কর রূপ তার! দেবীকে চিনতে পারলেন স্যার ফ্রান্সিস। হিন্দুদের মা কালী, তাদের প্রেম আর মুক্তির প্রভৃত। কালী মূর্তির চারদিকে উন্মাদের মতো নাচছে কয়েকজন পুরোহিত। ওদের পিছনে দেখা গেল দামি পোশাক পরা একদল ব্রাহ্মণকে। ওরা টেনে হিস্ট্রি আনছে এক ভদ্রমহিলাকে। ভদ্রমহিলা এক পা এগোচ্ছে, তারপর লুটিয়ে পড়ছে মাটিতে। অপূর্ব সুন্দর দেখতে ভদ্রমহিলা। শ্বেতাঙ্গিনীর মতো উজ্জ্বল গায়ের রং, গা ভর্তি মহামূল্যবান অলঙ্কার। পরনে রয়েছে সোনার কাজ করা মখমলের পোশাক, মসলিনের ওড়না। পোশাকের ভেতর দিয়ে সুকুমার শরীর কাঠামো ফুটো বের হচ্ছে। খোলা তরোয়াল হাতে, বন্দুক কাঁধে একদল প্রহরী ভদ্রমহিলার চারদিকে। এদের ঠিক পিছনে একটা শবাধার বয়ে নিয়ে যাচ্ছে একদল লোক। মৃতদেহটি এক বৃদ্ধের, মূল্যবান রাজকীয় পোশাক পরানো।
উষ্ণীষটি মুক্তখচিত, দেহাবরণ সোনা আর রেশমের তৈরি, কটিবন্ধে কিংখাব, তার উপর হিরে বসানো। মূল্যবান অস্ত্রশস্ত্র পড়ে আছে লাশের পাশে। একেবারে পিছনে বেশ কিছু লোক পাগলের মতো বিকট স্বরে চেঁচাচ্ছে। সেই উন্মত্ত চিৎকারে গান বাজনার শব্দ চাপা পড়ে যাচ্ছে। এই বুঝি সতীদাহ? ফিসফিস করে জানতে চাইলেন স্যার ফ্রান্সিস। ঠোঁটে আঙ্গুল রাখল মাহুত, চুপ করে থাকতে ইঙ্গিত করল। খানিকক্ষণ বনভূমি গভীরে শোভাযাত্রা অদৃশ্য হয়ে গেল। ফিলিয়াস ফগ জানতে চাইলেন, সতীদাহ কি? এ এক ধরনের নরবলি বলতে পারেন, কিন্তু পার্থক্য এই যে নিহত হয় সে স্বেচ্ছায় আত্মাহুতি দেয়। যে ভদ্রমহিলাকে আমরা দেখলাম তার শরীর আগুনে পুড়বে কাল ভোরে। উত্তেজিত হয়ে উঠল পাসুপার্তু। এরা তবে রাক্ষস নাকি? মৃতদেহটির পরিচয়? প্রশ্নটা ফিলিয়াস ফগের। মহিলার স্বামী, জবাব দিল মাহুত। স্বাধীন রাজা ছিলেন তিনি এই অঞ্চলের। তবে এখনো সে বর্বর প্রথা চালু আছে? না, ভারতের বেশিরভাগ জায়গায় তা নেই। তবে বুন্দেলখণ্ডে এই প্রথা চালু থাকার কারণ হলো এটা একটা স্বাধীন রাজ্য। ইংরেজদের আইন এখানে চলে না। জ্যান্ত পুড়ে মারতে না চাইলে কপালে জীবনভর কত যে দুঃখ আছে তা বলে শেষ করা যায় না। সমাজ এক জোট হয়ে তার উপর অকথ্য অত্যাচার চালাবে। অবশ্য স্বেচ্ছায় মরছে এরা অনেকে। আমার বোম্বাই থাকার সময়কার একটা ঘটনা বলি। স্বামীর সাথে সহমরণে যাবার অনুমতি চেয়েছিল এক বিধবা গভর্নরের কাছে। গভর্নর তাকে অনুমতি না দেয়ায় সে বোম্বাই ছেড়ে চলে যায়। অন্য জায়গায় গিয়ে সেখানকার রাজার অনুমতি নিয়ে আগুনে ঝাঁপ দেয় সে, পুড়ে মরে। স্যার ফ্রান্সিস একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তবে কাল যে সতীদাহ হবে সেটা কিন্তু স্থির হবে না। মাহুতের কথা শুনে ফিলিয়াস ফগ তার দিকে তাকালেন। কিভাবে জানলে? বুন্দেলখণ্ডের সব লোক এ কথা জানে, কিন্তু ভদ্রমহিলাকে তো প্রতিবাদ করতে দেখলাম না। কিভাবে প্রতিবাদ করবেন? আফিম আর ধোঁয়ায় তার কি হুঁশ আছে নাকি? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ওকে? মন্দিরে, পিল্লাজের মন্দিরে। এখান থেকে মাইল দূরে সেটা। রাতটা সেখানেই থাকবে সবাই। ভোরে সতীদাহ হবে। কথা শেষ করে মাহুত হাতিকে চালাতে উদ্যত হতেই তাকে বাধা দিলেন ফিলিয়াস ফগ। থামো থামো স্যার ফ্রান্সিস, আমরা কি ভদ্রমহিলার প্রাণ রক্ষা করতে পারি না? প্রাণ রক্ষা করবেন? বিস্ময়ে আকাশ থেকে পড়লেন স্যার ফ্রান্সিস। 12 ঘন্টা সময় আছে এখনো আমার হাতে। ফিলিয়াস ফগ বললেন, 12টি ঘন্টা আমরা এই কাজের পিছনে ব্যয় করতে পারি। ফগের মহত্ব অনুভব করে আবেগে উচ্ছ্বসিত হলেন স্যার ফ্রান্সিস। আজ টের পেলাম আপনি একজন হৃদয়বান পুরুষ। আপনার হৃদয় সাড়া দেয় আসল জায়গায়। এমন দুঃসাহসিক ব্যাপার ভাবাই যায় না। বিপদের এই হাতছানিতে সাড়া না দিলে ভালো করতেন ফিলিয়াস ফগ। কাজটা এমনই গুরুতর, কে জানে বিপক্ষের হাতে তাকে মরতেই হয় কিনা। অন্তত যাবজ্জীবন বন্দী হবার আশঙ্কা রয়েছে পুরো মাত্রায়। তাহলেই তো সব ভেস্তে যাবে। যে উদ্দেশ্যে এত বুদ্ধি খাটিয়ে, এত পরিশ্রম করে আর এত রকম ঝুঁকি নিয়ে এত দূরে এসেছেন তা এক নিমিষে ব্যর্থ হয়ে যাবে। 80 দিনে পৃথিবীটাকে চক্কর দেবার বাজিতে হেরে ভূত হয়ে যাবেন তিনি। এসবই জানতেন ফিলিয়াস ফগ। তবু মস্ত বড় একটা অপরাধ ঘটতে যাচ্ছে দেখে তার মন মানল না। তিনি ভাবলেন, স্যার ফ্রান্সিস তার একজন শক্তিশালী সহযোগী। পাসুপার্তু তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। ভাবনা শুধু মাহুতের জন্য। তার সাহায্য পাওয়া না গেলেও ক্ষতি নেই, কিন্তু নজর রাখতে হবে সে যেন বিপক্ষ দলের সাথে হাত না মেলায়। স্যার ফ্রান্সিস প্রসঙ্গটা রাগঢাক না করে তুলেই ফেললেন। মাহুত জবাবে জানালো, আপনারা যার প্রাণ রক্ষা করতে চাইছেন তিনি একজন পার্সি। আমিও তাই। আপনাদের কাজে আমার পূর্ণ সমর্থন আছে। যা বলবেন আমি তা করব। তারপর আবার বলল, কিন্তু একটা কথা, সামনে পাহাড়ের মতো মস্ত একটা বিপদ। এই কাজে আমরা সবাই প্রাণ হারাতে পারি। তার চেয়ে বড় কথা, ধরা পড়ার পর যে অত্যাচার সইতে হবে তার চেয়েও মৃত্যুও অনেক শ্রেয়। সব জেনে শুনেই আমরা ঝুঁকিটা নিচ্ছি, ফিলিয়াস ফগ বললেন। আমরা রাতের অন্ধকারে কাজে হাত দেব। ভদ্রমহিলার সম্পূর্ণ পরিচয় তুমি জানো তো? ওর নাম আউদা।
বোম্বাইয়ের এক ধনী ব্যবসায়ীর মেয়ে, বিলাত থেকে লেখাপড়া শিখেছেন। বর্তমানে মা বাপ কেউ নেই। বুড়ো রাজা ওকে আজ মাস 3 হলো জোর করে বিয়ে করেছিল। পালিয়ে যাবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। রাজার আত্মীয়রা জোর করে ওকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করছে, কারণ তিনি বেঁচে থাকলে তাদের স্বার্থহানি ঘটবে। মাহুতের কথা শুনে সংকল্পে আরো দৃঢ় হয়ে উঠলেন ফগ। পিল্লাজির মন্দিরে যতটা সম্ভব কাছে নিয়ে চলো আমাদের। সাবধান, কোনো শব্দ যেন না হয়। 8 ঘন্টা হাঁটল কিউনি। মন্দিরের কাছ থেকে 8 মাইলটাকে দূরে থামল সে। দূর থেকে ভেসে আসতে শুনল সবাই তুমুল শোরগোলের আওয়াজ। রানী আওদা এখন মন্দিরের ভেতর বন্দিনী, বলল মাহুত। সকলেরই তখন এক চিন্তা, কি করে উদ্ধার করা যায় রানীকে। রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন কি মন্দিরে প্রবেশ করা ঠিক হবে? না দেয়াল ভেঙে ফাঁক গলে ভেতরে ঢোকাটাই হবে বুদ্ধিমানের কাজ। মন্দিরের কাছে যেতে হবে, ঠিক করলেন সবাই। তা না হলে সমস্যার প্রকৃত রূপ অনুমান করা যাবে না। কখন রাত নামবে তার জন্য অধীরভাবে অপেক্ষায় রইলেন সবাই। 6টার দিকে সন্ধ্যার অন্ধকারে ঢাকা পড়ে গেল বনভূমি। মাহুত ওদেরকে নিয়ে চলল। পাহারাদারদের ফাঁকি দিয়ে মন্দিরের কাছে যাওয়ার এটাই একমাত্র উপযুক্ত সময়। খুব ধীরে ধীরে খুব সাবধানে হামাগুড়ি দিয়ে এগোচ্ছেন সবাই। খানিকক্ষণ এগোবার পর ছোট একটা ঝর্ণার দেখা পেলেন তারা। মশালের আলোয় দেখতে পেলেন রাশি রাশি চন্দন কাঠ সাজিয়ে একটা চিতা তৈরি করা হয়েছে। চিতার উপর শোয়ানো হয়েছে বুড়ো রাজার লাশ। এই লাশের সাথেই আগামীকাল ভোরবেলা রানী আওদাকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। মন্দিরের কাছ থেকে চিতাটা খুব জোর 100 হাত দূরে। মন্দিরের চূড়াটা আবছাভাবে দেখা যাচ্ছে সন্ধ্যার অন্ধকারে। রুদ্ধশ্বাসী অপেক্ষা করছে সবাই। অবশেষে ইঙ্গিত এলো মাহুতের কাছ থেকে। নিঃশব্দে আরো সাবধানে বড় বড় ঘাসের আড়ালে গা ঢাকা দিয়ে এগোতে শুরু করলেন সবাই। আবার খোলা মাঠের কাছে এসে থামল মাহুত। প্রহরীরা সেখানে সিদ্ধি খেয়ে অচেতন হয়ে পড়ে আছে। কয়েকজন তখনও টলছে, ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। কাছে শিখা নাচছে কয়েকটা মশালের। লালচে আলোয় দেখা গেল বলিষ্ঠাদেহী রাজপুত প্রহরীরা মন্দিরের সামনে পায়চারি করছে। প্রত্যেকের হাতে খাপমুক্ত তরোয়াল। ওদের চোখে ফাঁকি দিয়ে সামনে আর এগুনো সম্ভব নয় বুঝতে পেরে নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করলেন ওরা, রাত আরো গভীর হলে প্রহরীরা ঘুমিয়ে পড়বে, তখন প্রবেশ করা হবে মন্দিরে। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন জুল ভার্নের লেখা গল্প 80 দিনে বিশ্বভ্রমণ। আজ ছিল 2য় পর্ব। আমাদের এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন যারা আছেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি আপনাদের কাছে গল্প পাঠ ভালো লাগবে। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।